আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত বিবিএ তৃতীয় বর্ষের কার্য ব্যবস্থাপনার একটি ক্লাস শুরু করছি। তোমাদের সাথে আছি আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অধ্যায় ৩-এর পণ্য ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচনের কিছু কথাবার্তা বলবো। এ সম্পর্কে আমরা কিছু জানবো। আমরা বেশ অনেকদিন পরে তোমাদের সঙ্গে আমার ক্লাসটা হচ্ছে। তোমরা জানো যে আমরা পণ্য নিয়ে কথা বলেছিলাম এবং এই পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পণ্যের ডিজাইন এবং প্রক্রিয়া নির্বাচন। পণ্যের ডিজাইনের এবং প্রক্রিয়া নির্বাচনে আমরা প্রথমে দেখব পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। এখানে আমরা 4টা শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়াগত ডিজাইন, উৎপাদন ডিজাইন, নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন এবং প্যাকিং ডিজাইন। আমরা একটু কাকে বলে এই জিনিসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা ক্রিয়াগত ডিজাইন সম্পর্কে কথা বলবো। আমি ফর্মালি বলছি যে ডিজাইনে পণ্যের স্থায়িত্ব, কার্যকারিতা বা উপযোগিতা বৃদ্ধি করা হয়। তাকে ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন বলে। যে ডিজাইনে পণ্যের স্থায়িত্ব, কার্যকারিতা, উপযোগিতা বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন বলে। অর্থাৎ যেই পণ্যটা ব্যবহার করলে আমার এর স্থায়িত্ব বেশি দিনের হবে, অনেকদিন কার্যকরী হবে, উপযোগিতাটা বৃদ্ধি পাবে, তাকে আমরা ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন বলে থাকি। তোমরা খেয়াল করবে তোমাদের বাড়িতে, বাসায় কতগুলো জিনিস করা হয় যেগুলো বহু বছরের। আমরা প্রায় দেখে থাকি যে বাড়িগুলো সাধারণত একবারই করা হয় এবং পরবর্তীতে হয়তো এটাকে কিছু অদল বদল করা হয়, হয়তো যুগের প্রয়োজনে বা আধুনিকতার আনতে। কিন্তু যখনই স্থায়ী কোনো জিনিস তৈরি করা হয় তখন সাধারণত এটাকে একটু বেশি সময় নিয়ে বেশি মূলধন বিনিয়োগ করে একজন ভোক্তা কিন্তু সে জিনিসটা ক্রয় করে থাকে। যে এ বাড়িটাতে কয়জন লোক থাকবে, কতদিন থাকবে, এই চিন্তা করে বেশি লোক থাকতে পারবে কিনা, বা যখন লোক কমে যাবে এটাকে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করা যাবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে চিন্তা করা হয়। বা আমরা যদি আরেকটু অল্প দিকে যাই, যে আমরা বাসায় যে ফার্নিচারগুলো কিনি, এই ফার্নিচারগুলো সাধারণত হয়তো একবার দুবার করে কেনা হয় এবং এটাকে একটা দীর্ঘমেয়াদী চিন্তা করা হয়, দীর্ঘমেয়াদী ভাবে এটাকে ব্যবস্থা করা যায় কিনা। এরপরে আমরা দেখছি যে উৎপাদন ডিজাইন।
নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলে। নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদন করাকে উৎপাদন ডিজাইন বলে। অর্থাৎ আমরা বারবারই একটা কথা অনেকবার বলে থাকি যে মানুষের মন খুব ক্ষণস্থায়ী, ক্ষণশীল। তো এই জন্য দেখা যায় যে একটি পণ্য খুব বেশি দিন ব্যবহার করতে চায় না, এবং এই জন্য দেখা যায় যে আমরা পোশাক অনেক বারবার কিনি, অনেক সময় খুব দরকার না হলেও কিনি। কিন্তু যেসব জিনিস আমরা হয়তো একবার দুইবার কিনি, ওই জিনিসগুলোতে দেখা যায় যে একটি ফ্রিজ কেনার সময়, একটি টিভি কেনার সময় যেমন যতটা চিন্তা ভাবনা করা হয় একটি পোশাক কেনার সময় অতটা চিন্তা ভাবনা করা হয় না, কারণ এটা অনেকবার কেনা হয়, বছরে অনেকবার কেনা হয়। তো এই জন্য দেখা যায় যে নতুন ও উন্নত কলাকৌশল ব্যবহার করে যে পণ্য ও সেবা উৎপাদন করা হয় তাকে উৎপাদন ডিজাইন বলে। এরপরে আমরা আসছি নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন। এই ধরনের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। আমাদের অনেকগুলো ফ্যাশনেবল গুডস আছে। আমরা দেখা যাচ্ছে যে গলার মালা বা পুরুষদের তোমরা হাতে শার্টের হাতে কাফি বা এরকম কিছু একটা পরে থাকো, তো এখানে দেখা যাচ্ছে যে এইসব ক্ষেত্রে পণ্যটাকে পণ্যের গুণগত মান থেকে নান্দনিক ডিজাইনটাকে তো এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। যে আজকাল তোমরা দেখছো কাঠের, মাটির, পিতলের, তারপর মেটালের, এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে অনেক ধরনের গহনা তৈরি করা হয়, যেসব গহনা অনেক রুচিসম্মত, নান্দনিক ডিজাইন, এবং এগুলো যখন পরা হয় তখন সমাজে একটি গুরুত্ব এখানে বহন করে। এরপরে আমরা দেখব প্যাকিং ডিজাইন। পণ্যের আকার বা গুণগত পরিবর্তন না করে শুধুমাত্র আচরণ বা প্যাকিং পরিবর্তন করাকে প্যাকিং ডিজাইন বলে। পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র আচরণ বা প্যাকিং ডিজাইনকে প্যাকিং পরিবর্তন করাকে প্যাকিং ডিজাইন বলে। পণ্যে আমরা বারবার একটি কথা বলে থাকি যে পণ্য উৎপাদন করে একজন, মাঝে অনেকগুলো ধাপ পেরিয়ে পণ্যটা ভোক্তার কাছে যখন যায় তখন ভোক্তা শুধু বিক্রেতাকে দেখতে পারে। দেখা গেল বিক্রেতার আচরণের উপরও পণ্যের প্রসার, বিক্রিটা অনেক গুণ বৃদ্ধি পায়। তোমরা দেখেছ যে বিক্রেতার আচরণের উপর সন্তুষ্ট হলে ক্রেতা অনেক সময়ই পণ্যটা কিনতে আকৃষ্ট হয়। সঙ্গে এর প্যাকিংটাও অনেক বড় ভূমিকা পালন করে। আমি আমার ছোটবেলায় দেখেছি যে বাংলাদেশে প্যাকিং এর ক্ষেত্রে তেমন কোনো চিন্তা ভাবনা করা হতো না। যেন তেন ভাবে কোনোভাবে দিয়ে দিলেই একটা হয়ে গেল এরকম মনে করা হতো। কিন্তু বর্তমানে আমাদের মার্কেটিংটা প্রসার লাভ করার, বর্তমানে ডিজাইনের উপর, প্যাকিং এর উপর কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখছে। তোমরা দেখবে যে প্রায় ব্র্যান্ডের দোকানগুলো তাদের নাম সম্বলিত ব্যাগ দিয়ে তাদের পণ্যটাকে ভোক্তার কাছে দিয়ে থাকে, এবং ভোক্তাকে একটি পণ্যের গুণগত মান, এটার ব্যবহার সম্পর্কেও যথেষ্ট ইনফরমেশন দিয়ে থাকে। এবং শুধু তাই না, আগে আমরা দেখতাম যে সেলসম্যান সে শুধু কিছুটা টাকা পয়সার হিসাব
রাখতে পারলেই তাকে এটা তার যোগ্যতা মনে করতেন। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে সেলসম্যানে এর মধ্যে শিক্ষার এবং আচরণের ব্যাপারটা চলে এসেছে এবং তোমরা দেখবে যে বাংলাদেশের ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে, ব্র্যান্ড যে নেমগুলো আছে, সেই নেমে কিন্তু মোটামুটি পড়াশোনা জানা লোক কাজ করে এবং তাদেরকে এরকম ট্রেনিংও দেওয়া হয়। তোমাদের এই কোশ্চেনটা ছোট্ট একটা কোশ্চেন, কোনো একটি বড় কোশ্চেনের সঙ্গে বড় কোশ্চেনের একটি অংশ হিসেবে এটি থাকে। এটিতে পণ্য কাকে বলে লিখবে এবং পণ্যের ডিজাইন সম্পর্কে যে ভাগটা আছে এটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাবে এবং যদি নাম্বার বেশি থাকে পণ্য ডিজাইন কাকে বলে ডিজাইনগুলোর বর্ণনা দিয়ে সঙ্গে কিছুটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে এবং শেষে একটি উপসংহার টানবে। এরপরে আমরা দেখব পণ্য পরিকল্পনা প্রক্রিয়া। এখানে কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে উপকরণ, ধারণা বা পণ্য বাছাই, পণ্য অনুমোদন, বাজার পরিস্থিতি বিশ্লেষণ, চূড়ান্ত উদ্যোগ গ্রহণ। যখন আমরা পণ্যটার ব্যাপারে পরিকল্পনা করি তখন দেখা যাচ্ছে যে উপকরণ কি, উপকরণটা আমরা ব্যবহার করব, এটা অনেক ইম্পর্টেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং পণ্যের উপকরণে আমরা দেশীয় জিনিস ব্যবহার করব কিনা এবং আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে যে উপকরণটি ব্যবহার করব সেটি সহজলভ্য কিনা, পরিবেশ বান্ধব কিনা, পরিবেশের কোনো ক্ষতি যাতে এখানে না হয় এই জিনিসটা এখানে মানে মাথায় উৎপাদনকারীকে রাখতে হবে। যখন আমরা পণ্য পরিকল্পনা করব তখন দেখতে হবে যে যেই উপকরণগুলো আমরা ব্যবহার করব সেই উপকরণগুলো যেন অবশ্যই সহজলভ্য, পরিবেশ বান্ধব হয়। সহজলভ্য হলে দেখা গেল যে পণ্যটির দাম একটি মিনিমাম লেভেলে রাখা যায়। আমরা বারবার একটি কথা বলি যে পণ্য যদি ভোক্তা ক্রয় না করে, স্বতঃস্ফূর্তভাবে ভোক্তা ক্রয় না করে, তাহলে যে জিনিসটি হবে যে পণ্যটা বিক্রি হবে না এবং ব্যবসায়ীর মুখ্য উদ্দেশ্য হচ্ছে পণ্য বা সেবাটাকে বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন করা। তো এখানে পণ্যই যদি বিক্রি না হয়, সেবাই যদি ভোক্তা গ্রহণ না করে, তাহলে কিন্তু এখানে ব্যবসায়ের যে মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন সেটি ব্যর্থ হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে পণ্যের উপকরণটাকে একটি মিনিমাম দামে রাখা এবং ভোক্তা সহজলভ্যের মধ্যে রাখা এটা কিন্তু খুব দরকার। তো এই জন্য উপকরণ এবং এটা যেন আমার দেশের ক্ষতি না করে, পরিবেশের ক্ষতি না করে, কারণ আমরা বারবার বলি যে আমাদের প্রতিটি কাজই কিন্তু আমাদের সামাজিক প্রক্রিয়ার একটি অংশ। তাই সমাজে ক্ষতি হয় এমন কোনো কাজ করা এখানে যাবে না। ধারণা বা পণ্য বাছাই, সেকেন্ড হচ্ছে আমাকে ধারণাটা বা পণ্য বাছাই করতে হবে। পণ্য বাছাইয়ে এখানে আমি কোন প্রক্রিয়াটা নিব, এটা প্রোডাকশন ম্যানেজমেন্ট ঠিক করবে যে অনেকগুলো প্রক্রিয়া থাকতে পারে বা অনেকগুলো পণ্য তৈরি করা যেতে পারে। কোন পণ্যটি আমি তৈরি করব সেটা সম্পর্কে আমার ধারণাটা নিতে হবে, একটা পরিষ্কার ধারণাটা নিতে হবে এবং পরিষ্কার ধারণাটা নেওয়ার পরে আমাকে ঠিক করতে হবে কোনটাকে আমি সিলেক্ট করতে হবে। অনেকগুলো ধারণা থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে কোনটাকে আমি নেব। পণ্য অনুমোদন, পণ্যের অনুমোদনটা লাগবে। এখানে সরকারের অনুমোদন যেমন দরকার এবং জনগণের অনুমোদনও খুব দরকার। কারণ আমি যদি এমন একটি পণ্য তৈরি করি যেটা আমার পরিবেশের জন্য ক্ষতিকর বা যেটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় অনুভূতিতে বাধা সৃষ্টি করে, এই ধরনের কোনো পণ্য আমরা তৈরি করা আমাদের জন্য উচিত হবে না। বাজার পরিস্থিতি বিশ্লেষণ, একটি পণ্যের বাজার
বিশ্লেষণ করতে হবে। আমরা তোমাদেরকে ক্লাসে থাকতে যখন মার্কেটিং পড়িয়েছিলাম তখন আমরা বারবার একটা কথা বলেছি যে তোমরা অনেক সময় দেখো যে ফ্রি কিছু জিনিস পাও, যে এই জিনিসটা কিনলে এই জিনিসটা ফ্রি, এবং এই ফ্রিটা দেওয়া হয়, এটা এক ধরনের মার্কেটিং প্রমোশন। অনেক সময় বাসে বসে আছো, দেখা যাচ্ছে যে একটা শ্যাম্পু দেওয়া হচ্ছে, একটা মিনি প্যাক শ্যাম্পু দেওয়া হচ্ছে, বা একটা ক্রিম দেওয়া হচ্ছে, একটা মিনি ক্রিম দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে যে এই পণ্যটাকে ভোক্তা কিভাবে বাছাই করছে, এই বাছাইয়ের ভোক্তার রিয়েকশনটা জানানো হয়, যে সে এটাকে কিভাবে রিয়েকশন করছে, এই রিয়েকশনটা এখানে জানানো হয়। চূড়ান্ত উদ্যোগ গ্রহণ, এবং লাস্টে যে জিনিসটা করা হয়, একটি পণ্য সম্পর্কে চূড়ান্ত উদ্যোগটা গ্রহণ করা হয়। যখন আমি চিন্তা করি যে এই পণ্যটা আমি এরকম পণ্য তৈরি করব, এরকম পণ্য অনেকভাবে তৈরি করা যায়, এবং ওই পণ্যের ধারণাটা বাছাই করব, পণ্যটা সমাজে বা ভোক্তা মহলে সমাদৃত হবে কিনা, এটা যখন আমি ঠিক করি, বাজার পরিস্থিতি যখন বিশ্লেষণ করে দেখি যে না, বাজার পরিস্থিতিও আমার জন্য ঠিক আছে, তখন আমি চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করি যে একটি পণ্য আমি তৈরি করব। এরপরে আমরা দেখব যে পণ্যের জীবন চক্রে বিভিন্ন স্তর। এই জিনিসটা একটি স্টুডেন্টদের জন্য খুব মজার। মানুষের যেমন জীবনচক্র আছে, মানুষ জন্মগ্রহণ করে, শৈশব, কৈশোর, যৌবন, তারুণ্য, বার্ধক্যের দিকে যায়, তেমনি পণ্যেরও জীবনচক্র আছে। পণ্যটাকে আমরা 5টা স্তরে দেখাতে পারে। এখানে আমার অবগতের জন্য একটা চিত্র আছে, সেই চিত্রটা আমি তোমাদের দেখাতে পারছি না, কিন্তু এই চিত্র সম্পর্কে তোমরা মার্কেটিং এ কিছুটা আঁচ পেয়েছো। আমরা যখন আবার ক্লাসে ফিরে যাব, তখন আমিও মনে রাখলাম, তোমরাও মনে রাখবে যে আমরা এই চিত্রটাকে আমি তোমাদের হয়তো বোর্ডে এঁকে দেখাতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য উন্নয়ন, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতার স্তর, পতন স্তর। আমরা 5টা স্তর এখানে দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করে দিই। ফার্স্টে হচ্ছে পণ্য উন্নয়ন। তোমাদের আগের যে পণ্য পরিকল্পনা প্রক্রিয়াটা বলেছিলাম, এটার সঙ্গে এখানে কিছুটা সিমিলারিটি আছে। ফার্স্টে একটা পণ্য উন্নয়ন করতে হবে। আমাদের মৌলিক যে জিনিসগুলো আছে, আমরা ভাত, কাপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি কি কোনো খাদ্যের দ্রব্য উৎপাদন করব, নাকি চিকিৎসা, নাকি বস্ত্র, এই জিনিসগুলোর ফার্স্টে উৎপাদনকারীকে ঠিক করতে হবে সে কোন ধরনের প্রোডাকশনটায় যাবে। সে যদি কৃষি পণ্য হয়, এবং কৃষি পণ্যের মধ্যে মৌলিক এবং আনুষঙ্গিক কিছু ব্যাপার আছে। মৌলিক যেমন আমরা 3 বেলা একটা খাওয়ার কথা আমাদের সবসময় মাথায় থাকে, যে আমরা সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই। তো দেখা যাচ্ছে যে এটা যদি ভাত হয়, তাহলে এই চালটা আমি কোন চালটা উৎপাদন করব? কারণ একটি দেশে সব আয় স্তরে লোক আছে। একটি মানুষের জীবনযাপন প্রণালী নির্ভর করে তার আয়ের উপর। যার আয় কম, সেই একটি চাল অনেক বেশি দাম হলে সে এটা কিনতে পারবে না। তো এই জন্য দেখা যাচ্ছে যে একটি এলাকায় বা একজন কৃষক, একজন চাল উৎপাদনকারী কৃষক, সে বিভিন্ন ধরনের চাল উৎপাদন করে থাকে। দেখা গেল সব জায়গায় হয়তো পরিশ্রমটা এক, কিন্তু সব জায়গায় খরচটা এক না। কারণ যখন তোমরা প্রাইসিংটা যখন করবে, তখন তোমরা দেখবে যে এক একটি পণ্যের এক একটি প্রাইস। তুমি যদি এই মুহূর্তে একটি চালের দোকানে যাও, তুমি দেখবে যে বিভিন্ন আইটেমের বিভিন্ন দামের চাল রয়েছে।
একটি পোলার চালের যে দাম হবে একটি নরমাল চালের কিন্তু সেই দাম হবে না। এবং পোলার চালও কিনতে গেলে তুমি দেখা যাচ্ছে যে এখানেও 4-5 রকমের আছে। 100 টাকা আছে, 60 টাকা আছে, 70 টাকা আছে, 200 টাকা আছে, হয়তো আরো দামিও আছে। এবং প্রত্যেকটারই দামের উপরই কিন্তু দেখা যাচ্ছে তার গুণগত মানটা নির্ভর করছে। কারণ সেই তার প্রোডাকশন খরচটা বাদ দিয়ে তার মুনাফাটা রাখবে। যেখানে খরচ বেশি হয়েছে সেখানে কিন্তু সে অল্প দামে জিনিসটা বিক্রি করতে পারে না, কোনো অ্যাবনর্মাল কেস ছাড়া বিক্রি করতে পারে না। তো এই জন্য দেখা যাচ্ছে ফার্স্টে আমার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। এবং এই প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমার আরো দেখা গেছে যদি আমি এমন কোনো আইটেম ব্যবহার করি, যেমন তোমরা দেখো যে শ্যাম্পু আছে, ক্রিম আছে, লোশন আছে, তারপর বিভিন্ন ফ্যাশনেবল জামা কাপড় আছে। এটা ছেলেদের শার্ট থেকে শুরু করে মেয়েদের শাড়ি, থ্রি পিস, বিভিন্ন ধরনের ব্যাপার আমি বলতে পারি। তো দেখা যাচ্ছে যে মৌলিক জিনিসগুলো, চাল হয়তো দেখা গেছে যে বেশি দাম হলেও অনেক সময় ভোক্তা ক্রয় করবে, কিন্তু ফ্যাশনেবল গুডস এর ক্ষেত্রে দেখা গেছে যে বেশি দাম হলে কিন্তু ভোক্তা ক্রয় করবে না। তো এর ফলে সবসময় দেখা যায় যে উৎপাদনকারীকে এটাও মনে রাখতে হবে, যেমন তোমরা দেখো এই যে একটি বছর অনেক মানুষেরই আয়টা আগের তুলনায় কমে গেছে। এবং এর ফলে যেটা হয়েছে, মৌলিক জিনিসগুলো কিন্তু যে কোনো উপায়ে হোক সে তার সঞ্চয়টা ভাঙছে বা অল্টারনেটিভ কিছু কাজ করছে করে মৌলিক জিনিসগুলো কিন্তু সে অবশ্যই ক্রয় করছে। কিন্তু যেসব জিনিস আমাদের বেঁচে থাকার জন্য ম্যান্ডেটরি না, সেসব জিনিস কিন্তু সে বাদ দিয়ে দিচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে ব্যবসায়ী সেই ওটা সে যে ব্যবসা করে ওটা কিন্তু তার আয়ের উৎস। তাহলে সে যখন এখানে তার বিক্রিটা কমে গেছে, সে কি করবে? তো এই চিন্তা করে দেখা যায় যে সে একটা ডাইভার্সিফিকেশনের ব্যবস্থা রাখে, একটা এবং বিভিন্ন দামের বা পণ্যের, তোমরা দেখো যে বছরের শেষে ক্লিয়ারিং সেল বলে একটা কথা তোমরা বিভিন্ন ব্র্যান্ডেড দোকানগুলোতে দেখে থাকো। এবং এর ফলে জিনিসের দামটা কম রেখে জিনিসটা বিক্রি করে উৎপাদনকারী ব্যবসায়ী তার মুনাফাটাকে একটা লেভেলে নিয়ে আসার চেষ্টা করে। তো এই জন্য পণ্য উন্নয়নটা করা এবং এখানে কিন্তু দীর্ঘমেয়াদী একটা ভাবনা খুবই দরকার। যে আমি জানুয়ারিতে পণ্য উৎপাদন করলাম এবং সব পণ্য হয়তো একসঙ্গে আমি বিক্রি করতে পারবো না। আমি এটা কখনো চিন্তা করতে পারবো না যে আমি 1 মাসের মধ্যে সমস্ত পণ্য বিক্রি করে দিব। তো এজন্য দেখা গেছে যে পণ্যটা আমি কতদিনে বিক্রি করতে পারবো এবং কখন আমি এটাকে কম দামে দিব, এই চিন্তা করে কিন্তু একটা পণ্যটাকে ডেভেলপ করতে হয়। এরপরে হচ্ছে সূচনা স্তর। সূচনা স্তরে পণ্যের বিক্রি সাধারণত অনেক কম থাকে, কারণ পণ্যটা বাজারে অত পরিচিতি লাভ করে না এবং এর জন্য প্রচুর বিজ্ঞাপনের প্রয়োজন হয়। বিশেষ করে আমরা একটু আগে বিক্রেতার কথা বলেছি, এখানে বিক্রেতা বেশ বড় একটি ভূমিকা রাখে। পাশাপাশি আমরা বিলবোর্ড, পত্রিকা, ম্যাগাজিনে আমরা বিভিন্ন ধরনের এই পণ্যটির সম্পর্কে ইনফরমেশন পেয়ে থাকি। এরপরে দেখা গেছে প্রবৃদ্ধির স্তর। এই প্রবৃদ্ধির স্তরে দেখা যাচ্ছে পণ্যটা আস্তে আস্তে একটু ডেভেলপমেন্টের দিকে যায়। কারণ হচ্ছে এই সময় পণ্যটার সম্পর্কে ভোক্তা মোটামুটি কিছুটা জানতে পারে এবং আগ্রহিত হয়, মোটামুটি কেনার একটা ইচ্ছা পোষণ করে এবং পণ্যটার প্রতি কিন্তু একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি এখানে কাজ করে। এরপরে আমরা দেখছি পূর্ণতার স্তর। আমরা যদি ছবিকে তোমাদের দেখাতাম তাহলে তোমরা এখানে বুঝতে পারতে যে এই সময় আমাদের
কার্ভের লাইনটা একেবারে উপরের দিকে থাকবে, একদম মানে হিমালয়ের মতো শীর্ষে, যেটা আমরা সর্বোচ্চ স্তরের দিকে থাকবে। পণ্যের প্রতি ভোক্তা খুবই একটি আসক্তি থাকবে পণ্যটি কেনার জন্য, এবং মোটামুটি কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াও এ ধরনের বা বিক্রেতার কোনো ধরনের কথাবার্তা ছাড়াও এক সময় কিন্তু পণ্যের বিক্রিটা হয়ে থাকে। এরপরে হচ্ছে পতন স্তর। পতন স্তরের আগে পূর্ণতার স্তর যখন আমরা ছবিতে দেখতে পাবো, যে পূর্ণতা তোমরা বইয়ে দেখতে পাবে, পূর্ণতার স্তরে ঢালটা একটু নিচের দিকে নেমে যায়, কারণ এই সময় তখন বাজারে অন্য একটি পণ্য চলে আসে এবং ওই পণ্যটি তখন সূচনা স্তরের দিকে থাকে, এবং তখন ভোক্তা কিন্তু ধীরে ধীরে ওই পণ্যটির প্রতি আকৃষ্ট হয়, এবং এই জন্য দেখা যায় যে আস্তে আস্তে আমার বর্তমান যে পণ্যটা, এই পণ্যটা পতন স্তরের দিকে যেতে থাকে। এখন প্রশ্ন হলো, তোমরা দেখে থাকবে যে কিছু কিছু পণ্য, বিশেষ করে আমি বাটা কোম্পানি কথা বলবো এবং জেট, আমাদের যে কাপড় কাচার গুঁড়ার জেটের কথা বলবো, একই ছবি দিয়ে এই পণ্যটি বহু বছর মার্কেটটা দখল করে রেখেছে। তো এখানে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে কি এই পণ্যের মৃত্যু নেই? যেটা আমরা এখানে পতন স্তর দেখিয়েছি, সেই স্তরের কথা চিন্তা করে এই পণ্যটির কি মৃত্যু নেই? আসলে যে জিনিসটি হয়, তোমরা দেখতে পাবে যে যেসব কোম্পানি দীর্ঘ মেয়াদী বাজার দখল করে আছে, প্রোডাক্টটা নিয়ে বাজারে আছে, তারা কিন্তু প্রতিবারই পণ্যটাকে কিছু ডেভেলপ করে। আমরা উপরে যে স্তরগুলোর কথা বললাম, পণ্য উন্নয়ন, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর, এটাকে ডেভেলপ করে, এবং পূর্ণতার স্তরে যখনই দেখে যে পণ্যটির আরেকটি প্রতিদ্বন্দ্বী বাজারে চলে আসছে এবং পণ্যটা পতন স্তরের দিকে যাওয়ার দিকে মনোভাব থাকে, তখনই পণ্যটাকে আরো ডেভেলপ করে আবার পণ্যের জীবনচক্রের বিভিন্ন ধাপগুলোতে এসে পণ্যটাকে মৃত অবস্থায় ফেলতে দেয় না। মানুষের যেমন অসুখ হলে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করায়, ডাক্তার দেখে তার চিকিৎসা করায়, ডাক্তারের পরামর্শ মতো চলে, এখানেও প্রোডাকশন ম্যানেজমেন্ট আর উপদেষ্টার সঙ্গে কথাবার্তা বলে পণ্যটাকে পতন স্তরে যেতে দেয় না। জেট কোম্পানি, যে কোম্পানিটা ইউনিলিভার সম্ভবত যে জেটটা দিচ্ছে, তারা কিন্তু একটা বুদ্ধি করেছে। আমি ছোটবেলা থেকে যে একটি মেয়ের ছবি, সে কাপড় নাড়ছে, সে কাপড় একই মেয়েকে দিয়ে সে এই প্যাকেটটাকে ধরে রেখেছে। এটা ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের শৈশবের কোনো স্মৃতি, শৈশবের কোনো ছবি, বা আমার মা এটা ব্যবহার করতেন, আমিও ব্যবহার করব, এই ধরনের কিন্তু কিছু জিনিস আমাদের মনের মধ্যে কাজ করে, এবং আমরা অনেক সময় এটাকে অনেক বেশি প্রাধান্য দিই, যে বংশ পরম্পরায় বা উত্তরাধিকার সূত্রে আমি এই জিনিসটাই ব্যবহার করব, এটা আমরা কিন্তু প্রাধান্য দিই। তো এই জন্য দেখা যাচ্ছে যে এখানে প্রোডাকশন ম্যানেজমেন্টের একটা কারিশমা বেশ প্রবলভাবে কাজ করে, যে উনি পূর্ণতার স্তর থেকে ওটাকে আবার পণ্য উন্নয়ন করে আবারও পূর্ণতার স্তর থেকে আবারও পণ্য উন্নয়নে যাচ্ছে, এটাকে পতন স্তরের দিকে যেতে দিচ্ছে না। তোমাদের জন্য এটা বেশ বড় ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটাতে একটি ভূমিকা দিবে। এখানে যে পয়েন্টগুলোর কথা বললাম, এই পয়েন্টগুলোই মোটামুটি আসে, হয়তো দুই একটা বইয়ে একটা দুটা পয়েন্ট এদিক সেদিক হতে পারে, এই পয়েন্টগুলোকে এক্সপ্লেন করা লাগবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে একটি
প্রবাহ চিত্র আছে, একটি পার্পের চিত্র আছে, ওটা তোমাদের কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এই কোশ্চেনের ভালো মার্কস আসবে না। এবং সর্বশেষে একটি উপসংহার টানতে হবে, লাস্টে একটি উপসংহার টেনে এই কোশ্চেনটাকে পূর্ণতায় রূপ দিতে হবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা বেশ লম্বা একটা সময় আমার সঙ্গে ছিলে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু মোটামুটি চলছে, তারপর আমি আশা করব তোমরা বাসায় থাকবে। বাসায় থেকে এটাকে বন্দি দশা মনে না করে এটাকে পজিটিভলি নিয়ে তোমরা বাসায় পড়াশোনা করবে। এবং সবচেয়ে হলো তোমরা যারা ঢাকার বাইরে থেকে ঢাকা কলেজে পড়তে এসেছো, তারা অনেকদিন বাবা মা থেকে বিচ্ছিন্ন ছিলে, বাবা মা বা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। এটা একটি বড় সুযোগ যে তোমরা বাবা মার সঙ্গে, পরিবারের সঙ্গে, ভাই বোনের সঙ্গে একটি ভালো একটি সময় কাটাতে পারবে। সঙ্গে নিজের হবিগুলো, যে শখগুলো ছিল, যেগুলো হয়তো ঢাকা শহরের চাপে কিছুটা বিলীন হয়ে গিয়েছিল, সেই সেই হবিসগুলোকে, সেই শখগুলোকে তোমরা এখন একটু ঝালিয়ে নিতে পারো। আর সঙ্গে যে কাজটি করতে পারো, মাকে ঘরের কাজে সাহায্য করতে পারো। ঘরের কাজে মাকে সাহায্য করা প্রগতিশীল মানসিকতার লক্ষণ। আর হচ্ছে এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে। তোমাদের অপারেশন ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে একটি সোজা সাবজেক্ট, কারণ এটা মার্কেটিং এর একটি অংশ হিসাবে আমরা দেখতে পারি। তো মার্কেটিং, তারপর প্রোডাকশন ম্যানেজমেন্টের একটি অংশ হিসেবে দেখা যাচ্ছে। এসব অনেক জিনিসই তোমাদেরকে আমি ইন্টারমিডিয়েটে পড়িয়েছি, আবার অনার্সে তোমাদেরকে একটু ঝালানোর কাজ করছে। তোমাদের সবার সার্বিক সাফল্য কামনা করছে, তোমরা কল্যাণ কামনা করছে। তোমরা ভালো থাকার চেষ্টা করবা এবং বাসায় থাকবে, ক্রিয়েটিভ থাকবে, প্রাণ প্রাচুর্যে ভরপুর থাকবে। ধন্যবাদ।